ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘরবাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। আর কত সহ্য করব? বিভেদ যে কাঁচের গায়ে ফাটল, জোর কইরা জুড়া রাখলেও দাগ যায় না যে। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আগরতলা রূপসী সিনেমা হলে একত্রিত হয়েছি যে সিনেমাটির উদযাপনে, যে উৎসবটির উদযাপনে, তার নাম পরবাসী। ত্রিপুরার মাটিতে দেশভাগের সময়ে আগত পরবাসীদের সেই এথনিক মাইগ্রেশনের গল্প নিয়ে একেবারেই মাটির গন্ধে ভেজা, মাটি থেকে উঠে আসা মাটির সিনেমা পরবাসী। আমাদের সাথে রয়েছেন পরবাসী সিনেমার প্রডিউসার শ্রীযুক্ত অনিল দেবনাথ স্যার, এবং আমাদের সাথে রয়েছেন এই সিনেমার নির্দেশক, ডিরেক্টর শ্রীযুক্ত মনির সাহা রয় স্যার। তো আর আলোচনা দীর্ঘায়িত না করে আমি সরাসরি চলে যাব তাদের কাছে, কারণ আমিও ভীষণ উৎসুক জানতে পরবাসীর নেপথ্যের কাহিনী এবং পরবাসী সম্পর্কিত যা যা জানা যায় একে একে সব জিজ্ঞেস করে নেব। তো শুরু করা যাক। প্রথমেই আসবো অনিল স্যারের কাছে। বলো, কি জানতে চাইছো? স্যার, পরবাসী এমন একটা, আমি দেখলাম পরবাসী দুদিন আগে, তো মানে এমন একটা গল্প, সেটা আমরা সবাই খুব রিলেট করতে পারছি, যদিও পুরো ঘটনাগুলি আমার জন্মের আগের, তাও বাড়িতে যখন কথা হচ্ছিল রিলেট করতে পারছি। তো আমি প্রথম থেকেই, মানে শুরু থেকে শুরু করতে গেলে, প্রথম কখন আপনার স্ট্রাইক করলো যে এরকম একটা কনসেপ্ট নিয়ে বা এরকম কিছু করা যায়? আমি একদম শুরু থেকে, শুরুর ঘটনাটা, তারপর কিভাবে কিভাবে এলো সেটা জানতে চাইছি স্যার। না, আমি একটা ছোট ব্যবসায়ী, তো ছোটবেলা থেকে আমার কিছু কিছু অভ্যাস ছিল, কিছু লেখা, কিছু পড়াশোনা করা। সেটা আমার এই অভ্যাসটা ব্যবসার ফাঁকে ফাঁকেও রয়ে গেছিল। সেই ব্যবসার ফাঁকেই কখনো মনে হয়েছে কিছু লিখি। সেইভাবে এই পরবাসীর উদ্ভাবন। কারণ আমার ছোটবেলায় আমি দেশভাগের পর ওই দেশ থেকে, পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে আমার বাবা মায়ের হাত ধরে রাতারাতি পালিয়ে এসেছিলাম। তখন আমার বয়স 8 কি 9। সেই ক্ষত আজও শুকোয়নি। তাই এটা সবসময় আমাকে নাড়া দিত। সেই কিভাবে ওরা এলো, কিভাবে আমরা এলাম, কিভাবে থাকলাম, এখানে আদিবাসীদের সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল, কেমন করে, কত সুন্দর সহাবস্থান ছিল, তা থেকে বিশ্বাসভঙ্গ, অবিশ্বাস, একের পর এক, এইভাবে একটা পরবাসীর জীবন কাহিনী, যে মাস্টারমশাই তার আত্মবিশ্বাস নিয়ে পূর্ব পাকিস্তানের গ্রামে স্বাধীনতার পরে এত মাইগ্রেশন হওয়ার পরেও উনি আসেননি, বিশ্বাস নিয়ে বসেছিলেন যে না, এই গ্রামে যেহেতু আমি মাস্টারমশাই, এই গ্রামে প্রচুর মুসলমান ছাত্রছাত্রীরা আমার ছাত্রছাত্রী, তাই ওরা আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু যেদিন উনি নিজের মন থেকে বা নিজের চোখের সামনে দেখলেন যে ছাত্রকে তিনি পড়িয়েছেন, সেই ছাত্রই এসে হুমকি দিচ্ছে তাকে দেশ ছাড়ার জন্যে রাতারাতি, এমনকি আজ রাতের মধ্যে বেরিয়ে না গেলে তার বাড়ি তো দখল করবেই, জ্বালিয়ে দেবে, এবং তার মেয়ের প্রতিও তার কুইঙ্গিত সে প্রকাশ করেছে। তো এই যে ঘটনা, এই ঘটনাকে বিস্তারিত করতে টেনে এনে আমাকে এখানকার আদিবাসী গ্রামে কেমন করে আদিবাসীদের সঙ্গে সম্পর্ক রেখে তারা এগিয়ে যায় এবং আদিবাসীরা কতটা অতিথি পরায়ণ ছিলেন, তাকে নিয়েই আমার কাহিনী। তো যথেষ্ট চেষ্টা করেছি আমরা ওই কাহিনীটাকে, যেটা আমার কাহিনী লেখা ছিল, সেটার নাম ছিল নিজ দেশে পরবাসী। তো ছবির আকারে আনার সময় আমরা নিজ দেশেটাকে ছেড়ে দিয়ে শুধু পরবাসীটাকে রেখেছি, কারণ পরবাসীতেই সাধারণত মানুষ, বিশেষ করে বাঙালিরা তো বুঝে জানি যে কারা পরবাসী, আর এথনিক মাইগ্রেশন সারা বিশ্বের মানুষই জানে যে মাইগ্রেশনটা কি। তাই এভাবেই পরবাসীর আস্তে আস্তে তার
প্রকাশ এবং জনসমক্ষে আসার এই সুযোগটা নিয়ে আমরা গত 2.5 বছর ধরে এ লড়াই করেছি। 2.5 বছর লড়াইয়ের পরে আজকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি পরবার্ষিকী। সত্যি সত্যি ভীষণ সুন্দর যেভাবে কনসেপ্টটা উঠে এলো এবং আজকে সবার কাছে পৌঁছে গেছে। এই জার্নির ব্যাপারে আরো শুনবো এবং এবার চলে আসবো মনির স্যারের কাছে। স্যার, আপনার কাছে যখন গল্পটা প্রথম এলো যে আপনি নির্দেশনা করবেন বা কিছু, হোয়াট ওয়াজ ইয়োর রিয়েকশন, বা কিভাবে কিভাবে আপনি কানেক্ট করলেন বা কেন আপনি হ্যাঁ বললেন, বা ওই জিনিসগুলি একটু জানতে চাইবো, আপনার প্রতিক্রিয়াটা, প্রথম প্রতিক্রিয়াটা। ধন্যবাদ এখানে ডাকার জন্য। অ্যাকচুয়ালি কী হয়েছিল, লকডাউনে আমি একটা গল্প লিখছিলাম। আমি যখন পড়তাম স্কুলে তখন আমি বর্ডারে খুব যেতাম। তো আমি 2010-এ আমি গিয়েছিলাম ইয়েতে, ওই বর্ডারটায়, আখাউড়ার এখান থেকে বর্ডারটা। তখন সম্ভবত প্রতিভা পাটেল প্রেসিডেন্ট ছিলেন। তো দেখলাম কি আমাদের কিছু শিক্ষক এসেছিলেন, মানে আমি দিল্লিতে পড়াশোনা করি, দিল্লির থেকে শিক্ষক এসেছিলেন। তো ওদের যখনই আসতেন ত্রিপুরা ইউনিভার্সিটিতে পরীক্ষা নেওয়ার জন্য, তো ওরা ওই বর্ডারটা দেখতো। আমি বুঝতে পারছি না, বর্ডারে গিয়ে চুপচাপ মানে দাঁড়িয়ে থাকতো, বর্ডারের গাছপালা দেখতো। কোথায় একটা ওদের একটা প্রশ্ন, কোথায় একটা ইমোশন কিছুটা ছিল একটা। ওই বর্ডারে যখন আমি গিয়েছিলাম তখন দেখলাম কি ওখানে ওই পার্ট থেকে কিছু লোক এলো, বলছে যে আপনারা তো প্রেসিডেন্টের লোক, আপনারা ইয়ে করে দিন, কিছু খবর দিন, আমাদের এই অসুবিধা সেই অসুবিধা হচ্ছে। তো এটা করতে করতে তখন আমার একটা গল্প, একটা মাথার স্ট্রাকচার হচ্ছিল অ্যাকচুয়ালি। আমি 19-এ গল্পটা লিখলাম, সেটা আমি লকডাউনের সময় যখন আমি যেতাম বর্ডারে, তখন তো আগে যখন যেতে পারতাম তারপর তো যাওয়াটা সেরকম পসিবল না, অনেকটা দূর আগে আমাদের আটকে দেয়। তো দেখলাম কি যেই স্কুলের সময়, স্কুলে যখন থাকতাম, যে বর্ডারে যে এরিয়া যেতাম, সেখানে দেখলাম কি বিএসএফ থাকতো, বর্ডার সিকিউরিটি ফোর্স ছিল, এটা ছোট মাচা করে থাকতো, থাকতো, কিন্তু ওই বর্ডার বলে কিছু ছিল না, গ্রাম সবাই একসাথে চলতো। এটা আমি যখন ওই 2010-এর কথা বললাম তখন দেখলাম বর্ডার হয়ে গেছে। তারপর দেখলাম কি যখন আরও যখন বর্ডার যখন বাড়তে শুরু করলো, তখন দেখলাম কি বাড়ি ঘরগুলো সব অর্ধেক হয়ে গেছে, মানে উঠোনের ওপর দিয়ে ফেন্সিং চলে গেছে করতে করতে। এবং একটা মানে এটা নিয়ে গল্প লিখছিলাম, গল্পটা ডিসক্লোজ করছি না। তো এটা মাথায় হচ্ছে অনেক বছর ধরে স্টাডি চলছে, এটা চলছে 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 চলছে। তারপর কি হয়েছে, আমি আগরতলায় ছিলাম না, তো উনি আমাদের বাবার সাথে মানে আমাদের বাড়িতে গিয়েছিলেন। তারপরে এলাম, কথাবার্তা হলো। আমি তো ছোটোবেলার থেকে ওনাকে চিনি, যে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে। যে গল্পটা যখন বললো যে আমি করবো না, মানে এটা দ্বন্দ্ব ছিল, মানে আমার একটা গল্প অলরেডি আছে, এটা আছে এটা আছে। যখন আমি ওই 7 দিন পর বা 3-4 দিন পর যখন ওনার কাছে এলাম না, ওই সময়টা দেখলাম কি অনেক পরবাসীর যে নিমাই মাস্টার, যে মূল যে মেইন ক্যারেক্টার, সব জায়গায় আছে। শুধু এই গল্পটা অনেক গল্পের মধ্যেই নিমাই মাস্টার আছে। তখন আমি ফিরলাম ওনার কাছে, তখন থেকে আমাদের এই করার একটা জার্নিটা স্টার্ট হলো। এটা করতে করতে যখন আমরা করতে শুরু করলাম, কলকাতা যাওয়া আসা শুরু হলো, উনি আমাকে বর্ডার এরিয়াতে নিয়ে গেলেন। আমি এই ক্যারেক্টারের অনেক মানে আমাদের গল্প ক্যারেক্টারে বাস্তবে পেয়েছি, আমি ইন্টারাকশন হয়েছে। তারপর আমার বাংলাদেশ থেকে যখন আমি গল্পটা কাউকে বলছি, যে কোনো একটা ফিল্ম করছি, সিনেমা করছি, গল্প যখন বলছি, তখন দেখি কি কেউ না কেউ ওনাদের গল্প বলছে। সবাই কিন্তু একটা দেখলাম কি আমি মানে এই গল্পটা যখনই কাউকে বলছি দেখলাম কি একটা পেয়েছি, মানে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে ওদের কিছু ভেতরের গল্প যেটা আমরা জানতাম না, বাকি ওনার ফ্যামিলিও জানতো না, সেটা বলতো। তো সেই জায়গাটা আমার খুব ক্লিক করেছে। এটা একটা এখনো একটা মানে এত পুরনো বলবো না, এটা মাইগ্রেশন তো হয়েছে অনেক, কারণ মানে অনেকবার হয়েছে, এখনো ওটা বলবো যে সতেজ তাজা এই মাইগ্রেশন। নাহলে আমি সিনেমাটা হওয়ার আগে গল্পর ফরম্যাটে আমি এইভাবে মানে রিপ্লাইটা পেতাম না। এটা আমাকে অনেকটা টেনেছে এটা করার জন্য। হ্যাঁ, এটা ঠিক। আমিও গত 2-3 দিন দেখছিলাম, বা কয়েকদিন আগে যেদিন আমি সিনেমা হলে এলাম, আমি দেখতে পাচ্ছিলাম যে সিনেমা দেখার পর সবাই, অনিল স্যার দাঁড়িয়েছিলেন এখানে, সঞ্জয় স্যার ছিলেন, তো সবাই মিলে এসে যার যার অভিজ্ঞতাটা বলছে এবং বলছে যে সিনেমাতে দেখানো ওই পার্টিকুলার কম্পোনেন্টটা ওইটা আমাদের সাথে হয়েছিল, এটা আমার ঘরে হয়েছিল, এরকম বলছিল। তো আমি শুনছিলাম পেছনে দাঁড়িয়ে, এবং সত্যি মানে এই ঘটনাগুলি তো আমাদেরও জন্মের আগের। তো আমার মনে হয় আজকের প্রজন্মের কাছে ভীষণ রিলেটিভলি এবং কোনো অতি নাটকীয়তা বা অতিরঞ্জিত না করে ভীষণ সিম্পল ভাবে, যেরকম ঘটনাগুলি যেরকম স্ট্রেট ফরওয়ার্ড, এইভাবেই ঘটনাগুলিকে তুলে ধরা হয়েছে এই মানে পরবাসী সিনেমাতে, যেটার জন্য মানে কি বলবো, প্রতিটি ফ্রেম, প্রতিটা সিন
সবাই কানেক্ট করতে পারছে। এখানে বলে রাখি যে সিনেমাটি আপাতত পশ্চিমবঙ্গ ত্রিপুরা দুই জায়গাতেই চলছে। আপনারা নন্দনে দেখতে পারবেন, দুপুর 1:30টায় শো আছে, রবিবারে 1:30টায় স্পেশাল স্ক্রিনিং আছে যেখানে সিনেমার কলাকুশলীরা উপস্থিত থাকবেন, এবং সেই সাথে আগরতলা, ধর্মনগর, খোয়াই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। তো মিস করবেন না, অবশ্যই দেখবেন। আমি একবার দেখে গেছি, পরে আবার আসবো, আবার দেখতে হবে, কারণ কিছু সিনেমা আছে যতবার মানে যত ইটস লাইক উইথ টাইম আরো রাইপেন হয়, হয়তো আরেকটু বুঝতে পারি, আরেকটু ভালো লাগে। তো এই আর কি। তো আবার যাচ্ছি অনিল স্যারের কাছে। 2019-20 মানে আপনাদের কথায় যেটা বুঝতে পারলাম, কোভিডের আগে থেকেই বা কোয়ারেন্টাইন, লকডাউন এইসব ঝঞ্ঝাট আসার আগে থেকেই এটা কনসেপ্টটা ছিল। তারপর কিভাবে ডেভেলপ হলো, মানে শুটিংটা কবে নাগাদ হলো বা কিভাবে এগোলো আপনাদের জার্নিটা? আমরা বেসিক্যালি 23 থেকেই প্রচেষ্টাটা চালিয়েছি ছবি করার সিদ্ধান্তটা যখন নিই। তার আগে যে বইটা আমার লেখা ছিল তা নিয়ে আমি ছবি করব এমনটা কখনো ভাবিনি, কিন্তু এই গল্পটা নিয়ে যাদের সঙ্গে আলোচনা করেছি তারাই আমাকে খুব এনকারেজ করছিল যে এটা যদি একটা সিনেমা হয় তাহলে বোধহয় আপনার এই ছবি এই গল্পটার সার্থকতা পাবে। আমি আমার কো প্রডিউসার সুজাতা দেবনাথ, ওকে গল্পটা শোনালাম। সে তো শুধু কাঁদছে আর কাঁদছে। ওর ঠাকুমার কাছে গল্প শুনেছিল তারা কিভাবে এসছে, তো সেটা এখানে সে দেখতে পাচ্ছে ও তার ঠাকুমাকে ভাবছে, সেইভাবে কাঁদছে। আর আমিও গল্পটা যখন পড়ছি আমার তেমনটাই প্রথম দিকে আমার এমনই হতো, আমি না কেঁদে পারতাম না। আমি আমার ছেলেকে শুনিয়েছিলাম, তখনও কাঁদছিলাম। আমার স্ত্রীকে শুনিয়েছি, তখনও আমি কাঁদছিলাম। কারণ এ তো আমার এই গল্পের জন্য গল্প নয়, এই জন্য একটা বাস্তব কাহিনী। সেখানে কোনো কাল্পনিক ব্যাপার যদি কারোর সঙ্গে মিলে যায় সেটা আলাদা কথা, কিন্তু এটাই সত্য যে এভাবে এমন হাজারো নিমাই মাস্টার, লাখো নিমাই মাস্টার বাড়ি ছেড়ে পালিয়ে এসছে, যাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে। স্বাধীনতার স্বাদটুকু তারা পায়নি, স্বাধীনতার দুঃখটাই ওরা লাভ করেছে। তো তখন থেকে আমরা কাজটা শুরু করেছি। মনেটকে আমি সঙ্গে পেয়েছি, ওর বাবার সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল, সেই হিসাবে মনেটকে খুঁজে খুঁজে আমি বের করেছি। করে আমরা দুজনই আমাদের এই একসঙ্গে চলমান গতিতে এগিয়ে গিয়ে কলকাতায় যাওয়া, স্ক্রিপ্টটা সেখানে স্ক্রিন প্লে কাকে দিয়ে করানো যায়, কি করানো যায়, কাকে কাস্টিং ক্রু ইত্যাদি নিয়ে চিন্তা করতে করতে আমাদের কিছুদিন কেটেছে। 2024-এর ফেব্রুয়ারি 19 তারিখ থেকে আমাদের শুটিং শুরু হয়। ত্রিপুরারই প্রত্যন্ত অঞ্চল, অথচ মনোরম। সেই নারকেলকুঞ্জ থেকে, ডম্বরের নারকেলকুঞ্জ থেকে 3 কিলোমিটার জলপথে গিয়ে ভুজ্জাপাড়া বলে একটা গ্রাম আছে, চাকমা এলাকা। সেই গ্রামেই আমরা ক্যাম্প করি। আগে থেকেই রেকি করেছিলাম, রেকিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওখানেই করব এবং জলকে আমরা কাজে লাগাবো। তাই সেখান থেকে আমরা এমনকি আমাদের যে ডিওপি ছিলেন তিনিও তার এই অবস্থা দেখে খুব খুশি যে না আমরা এখানেই ছবিটা করব। সেইভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে ওখানে হবে। যদিও খুব কষ্ট হয়েছিল আমাদের, কারণ এটা একটা প্রত্যন্ত অঞ্চল, একটা ছোট্ট জিনিসকে নিয়ে যেতে হলে নৌকো দিয়ে নিয়ে যেতে হয়। ওখান থেকে প্রতিদিন আমাদের শুধু নৌকার খরচেই যেত আমাদের 3000 টাকা। উপায় ছিল না, সেটা আমাকে বিয়ার করতেই হতো। তো এইভাবে আস্তে আস্তে করে আমরা শুটিং, সেখানে 9 দিন শুটিং হলো। ত্রিপুরার আরও যে সমস্ত অঞ্চল, ছবিমুড়াতে শুটিং হলো আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে, শুটিং হয়েছে আমাদের সিপাহীজলাতে, শুটিং হয়েছে আমাদের শেখেরকোটের পেছনে পাণ্ডবপুর, ফুলতলিতে। করে কিছু কাজ আমাদের বাকি ছিল, কারণ এখানে মাঝখানে একটা স্ট্রাইক পড়ে গেছিল, যার জন্য আমাদের কিছুটা ড্রপ পড়েছে। সম্ভবত 27শে ফেব্রুয়ারি স্ট্রাইক ছিল, ত্রিপুরা স্ট্রাইক। ফলে আমাদের কিছু কাজ ত্রিপুরার বাইরে করতে হয়েছে, সেটা আমরা রামপুরহাটে করেছি। ওয়েস্ট বেঙ্গলের রামপুরহাটে করে আমরা কাজটাকে কমপ্লিট করে পোস্ট প্রোডাকশন কমপ্লিট হতে হতে আমাদের একটু বেশি সময় নিয়েছে। দুদিক থেকেই যে মনেট একটা ফিচার ফিল্ম করার ক্ষেত্রে সেও নতুন ছিল, আমি প্রযোজনার ক্ষেত্রে আমিও নতুন। দুজনেরই নতুনের যে লড়াই, এই লড়াই অভিজ্ঞতা আর লড়াইকে সঙ্গে নিয়ে আমরা যতটুকু তুলে ধরতে পেরেছি
ত্রিপুরার মানুষের কাছে নয় শুধু, সারা বিশ্বের কাছেও। কারণ এখানে বলতে হয় যে এই পরবাসী ছবিটি আমরা 36টা ফেস্টিভ্যালে পাঠিয়েছিলাম প্রতিযোগিতায়, তাতে 15টা ফেস্টিভ্যাল থেকে আমরা প্রশংসা পেয়েছি। 9টা ফেস্টিভ্যালে বিদেশে, 4টা ফেস্টিভ্যাল আমাদের দেশে। ইফিতে আমরা ওয়ার্কিং কন্ডিশনেই আমরা প্রশংসা পেয়েছি, সেখানে বিদেশের লোকরা এসে, বিদেশি প্রযোজকরা এসে সে বই দেখেছেন, পার্চেজাররা এসে দেখেছেন ইফিতে, গোয়াতে। তেমনি রাজস্থান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যাল রিফ, সেখানে আমাদের বইটা সিলেক্ট হয়েছে। গৌহাটি এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের এই ছবিটা সিলেক্ট হয়েছে এবং সেখানে স্ক্রিনিং হয়েছে। নন্দনে যেটা কিফ, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে আমাদের বইটা সিলেক্ট হয়েছে। 3 দিন ওরা পরপর বইটাকে স্ক্রিনিং করেছে। আর ভারতের বাইরে বিদেশে 5টা কান্ট্রিতে আমরা বেস্ট ফিচার ফিল্ম হিসাবে সিলেক্ট হয়েছি এবং বাকিগুলিতে অফিসিয়াল সিলেকশন, অ্যাওয়ার্ডি ইত্যাদি করে আমরা পেয়েছি। তো এই 15টা ফেস্টিভ্যালে আমরা আমাদের প্রশংসা পেয়েছি। সুতরাং কোনোভাবেই আমরা এটা ভাবিনি যে আমরা নতুন বলে কিছু ভালো কিছু করতে পারবো কি পারবো না। ভীতি একটা ছিল বটে, কিন্তু কাজটা করার পর থেকে আমাদের সেই ভীতিটা আর নেই। ভবিষ্যতে আরো কিছু নতুন কাজ করার ক্ষেত্রেও আমরা পিছিয়ে থাকবো না বলে আমার বিশ্বাস। অবশ্যই স্যার, মানে শুনতেও এত ভালো লাগে। আপনি সংখ্যাগুলি বলছিলেন, এক একটা ফিল্ম ফেস্টিভ্যালের নাম বলছিলেন, চোখের সামনে কিছু পোস্টার ভেসে আসছিল আমার। এতগুলি মানে এতটা আদর, এতটা ভালোবাসা, এন্ড দ্য ফিল্ম ডিজার্ভস ইট। একদমই বাড়িয়ে বলবো না যে এথনিক মাইগ্রেশন এমন একটা টপিক, এটা ভারতের বা বাংলার বা ত্রিপুরার সিনেমা বা বাংলার সিনেমা এই তকমাগুলি না লাগিয়ে, বিশেষ করে আজকালকের যে জিওপলিটিক্যাল সিচুয়েশনগুলি আছে, সবার জন্য এটা রিলেটেবল ছিল এবং ভবিষ্যতে আরো 100 বছরও এটা রিলেটেবল থাকবে। আমি আবার আসবো মনোজ স্যারের কাছে। এই যে কাস্টিং এর কথা স্যার বলছিলেন যে আসাম থেকে, ত্রিপুরা থেকে, পশ্চিমবঙ্গ থেকে এত একটা ভার্সেটাইল কাস্ট, তো তাদের সাথে কাজ করার আপনার অভিজ্ঞতাটা বা শুটিং এর অভিজ্ঞতা, কোনো চ্যালেঞ্জেস বা কি কি জিনিস প্লাস মাইনাস গুলি যদি একটু বলেন শুনি। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ তো ছিলই, কারণ ত্রিপুরাতে শ্যুট হচ্ছে। ত্রিপুরাতে এরকম বড় স্কেলে বড় ক্যানভাসের ফিল্ম সাধারণত শ্যুট আগে হয়েছে, মানে এই ক্যানভাস হয়নি। তা নিয়ে প্রায় 80 জন, মাঝে মাঝে কোনোদিন 85 জনের ক্রু ছিল, লাইট বয় থেকে শুরু করে, অ্যাক্টর থেকে শুরু করে, একদিনের আর্টিস্টে শুরু করে সবাই ছিল। চ্যালেঞ্জ তো ছিল। আর কাস্টিং যেটা হয়েছে না, কাস্টিং তো আমরা তো কলকাতা থেকে 6 জনকে কাস্ট করেছি, প্লাস এখান থেকে আমাদের যে ত্রিপুরা থেকে যে মানে সিনিয়র থিয়েটার পার্সনদেরও কাস্ট করা হয়েছে। তারপর রঞ্জিতা বোরা যে কুমফি ক্যারেক্টার করেছেন, ওনাকে আনা হয়েছে গুয়াহাটির থেকে, উনি অসমিয়া। তো ওটা একটা হয়েছে। বাট যেটা আমি দেখেছি যে শুটিংয়ের সময় যে কাস্টিংয়ের যেটা কোলাবোরেশন দেখেছি, মানে বিহাইন্ড দ্য ক্যামেরা, আমিও জানতাম না কখন কে কাকে তখন মানে কি বলবো গাইড করে দিচ্ছে। যেটা কলকাতা যেমন লোকনাথ দে আছেন, সোয়াতিথি দেখলাম, এখানকার অ্যাক্টরদের গাইড করছেন। এখানকার অ্যাক্টরের সাথে আবার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিহাইন্ড দ্য সিন। তো এই কনভারসেশনগুলি হচ্ছে, যেটা আমার শ্যুটের মধ্যে সেই হ্যাসেলটা আমি অনেকটা ফেস করতে হয়নি। যেমন রঞ্জিতার হয়েছে, রঞ্জিতা হলো ওকে না মানে আসামের মেয়ে, ককবরক তো জানতেই না। তো যখন ওকে লক করা হলো জানুয়ারি মাসে, 1 মাস ধরে শুধু ইউটিউবে শুধু ককবরক শিখে গেছে। তার মধ্যে অজয়, যে আমাদের ফিল্মটা খাসরাং হয়েছে, আমি অজয়ের সাথে ওর ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম, তারপরে আমি ভুলে গেছিলাম, কারণ নানান কাজ চলছিল, তো মাঝে মাঝে খবর নিতাম। শুনলাম কি এক মাস ধরে নাকি অজয় নাকি ওকে ককবরক শিখিয়ে গেছে। এখানে আসার পরে ওই মানে বলবো যে ওরা অ্যাজ এ মানে কি বলবো অনেক মানে টিম হিসেবে পেয়েছে, অ্যাজ এ গাইড হিসেবে পেয়েছে, নট অ্যাজ এ কালিগ হিসেবে পেয়েছে, নট অ্যাজ এ ওদের আরেকজন অ্যাক্টর হিসেবে পাননি, মানে গাইড হিসেবে পেয়ে গেছে। সেটা আমাদের খুব একটা মানে আমাদের টাচটা অনেক ইজি হয়ে গেছে। আমি আরেকটা জিনিস যেটা উল্লেখ করবো, সেটা এই কোশ্চেনটার বাইরে, সেটা অনিল কাকু যেটা বললেন না, যে স্ক্রিপ্টটা করার সময় উনি কথা বলেছেন আমাদের কো প্রডিউসারের সাথে, ওনার ছেলের সাথে কথা বলেছেন। যেটা আমার সাথে হচ্ছে, ফিল্ম দেখার পরে আমাকে ফোন করছেন আর মাকে ফোন করছেন। বেসিক্যালি আমাকে ফোন করছেন, ভাবছে আমি মানে 71-এর গল্প জানি না বা জানি না।
ওনারা কিন্তু ওনাদের এক্সপিরিয়েন্সটা বলছেন। আজকে আমাকে ফোন করে দুপুরবেলা বলাকার থেকে বেরিয়ে হল থেকে বেরোচ্ছে, ফোন করে বলছে জানো তো আমার এরকম এরকম হয়েছিল। মানে তারপর অনেক কিছু বলছে না, ডিরেক্টরকে ফার্স্টে ফোন করে জানে যে এরকম এরকম আমার সাথে হয়েছিল, আমার বাবার বা ওনাদের, এই নাম নিচ্ছি না, ওনার বাবা মা এইভাবে উনি 71-এর সময় উনি এখান থেকে এসেছিলেন। একদিন আমাকে ফোন করে বললেন যে জানো তো এই 71-এর সময় আমরা চলে এসেছি একজনের বাড়িতে, থাকার জায়গা ছিল না, বিছানার নিচে আমরা ঘুমোতাম, কি কষ্ট হয়েছিল বুঝতে। মানে এই আমরা যে একটা মানে লোকেদের যে ব্যথাটাকে আমরা একটা সিম্বল হিসেবে পরবর্তী একটা সিম্বল হিসেবে যে আমরা তুলে ধরতে পারি, সেটাই আমাদের কাছে বলবো যে মানে মানে ধন্য আমরা যে মানে আমরা ভগবানকে মানে প্রার্থনা করছি, এটাই আমাদের কাছে একটা আমাদের অ্যাওয়ার্ড থেকে বড় কথা ওটাই, আমরা মানে লোকেদের কথা বলতে পেরেছি সেটা। আর আরেকটা হচ্ছে কি, ওই আমি ডিওপির কথা বলছি, যখন আমি ফিল্মটার কথা বলেছিলাম ওর প্রথমে ক্লিক করেছে, কারণ ফিল্মটা এই সিনেমাটা না গল্প সাধারণ গল্প না। কারণ আমরা যখন ফিল্ম ইনস্টিটিউটে পড়তাম তখন আমরা থিও অ্যাঞ্জেলোসের ফিল্ম দেখে বড় হয়েছি, বা টিকাটাকের ফিল্ম দেখে বড় হয়েছি, বিরুট দেখেছি, সবগুলি কিন্তু মাইগ্রেশনের উপর ফিল্ম। সব ওই আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই জোনটায় মাইগ্রেশন ফিল্ম। তো ওটা আমাদের কাছে একটা আরেকটা ছিল যে মাইগ্রেশনের উপর ফিল্ম। সাধারণত মাইগ্রেশনের উপর ফিল্ম কিন্তু করছে না, কারণ আমরা যখন কর্পোরেট ইন্ডাস্ট্রিতে আছি, ফিল্মটা মাইগ্রেশন এই সাবজেক্ট নিয়ে কেউ টাচই করবে না, অডিয়েন্স নেই। উনি সাহসটা দেখিয়েছেন, আমরা করতে পেরেছি। সেই সূত্রটা হচ্ছে কানেকশন উইথ দ্য ডিওপি, ওয়াই হি হ্যাজ অ্যাগ্রিড টু ডু দ্য প্রজেক্ট। এটা একটা খুব বড় একটা প্লাস পয়েন্ট আমাদের। এবং ওনার কাজ দেখে মানে কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য এত সুন্দরভাবে ফুটে উঠেছিল, মানে চোখ ফেরানো যাচ্ছিল। আমি যেটা বলছিলাম যে আবার এসে দেখবো, মানে মন চাইছিল। আর সেই সাথে সেই দৃশ্যগুলির সাথে নৌকায় যাওয়ার যে দৃশ্যগুলি আপনারা যারা ট্রেলার দেখেছেন বা গানগুলি দেখছেন, ইউটিউবে অলরেডি অ্যাভেলেবল আছে, তো গানের মধ্যে বা সেই ট্রেলারের মধ্যে নৌকার দৃশ্যগুলিতে পেছনের জল পাহাড় যে ছবি মুড়ার যে দৃশ্যগুলি ফুটে উঠেছিল। আর সেই সাথে ক্যামেরার কাজ তো অবশ্যই, সেই সাথে আমি বলবো মানে আমি পার্সোনালি আমি গান খুব ভালোবাসি, এবং আমার মনে হচ্ছিল যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড স্কোর পার্সোনালি আমার মনে হয়েছে। তো আমি এটার ব্যাপারেও একটু জানতে চাইবো যে কিভাবে ওনাদের সাথে কথা হলো। আমি যতটুকু, ইফ আই এম নট রং, মিস্টার অমিত চ্যাটার্জি আর রিতম দা লিরিক্স লিখেছেন, তো ওনাদের সাথে কিভাবে কথা হলো, ওনারা মানে কিভাবে জিনিসটা এগোলো। এত অ্যাপ ছিল প্রত্যেকটা সিনে, আমি কাঁদছিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু চেঞ্জ হচ্ছে আর আমার কান্নার মানে বেগ বাড়ছে, এরকম হচ্ছিল একটা সেকেন্ড হাফে গিয়ে। তো মিউজিকটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা রেখেছে এই সিনেমাতে। তো এই অংশটা নিয়ে একটু শুনতে চাইবো আপনাদের কাছ থেকে যে মিউজিকের ব্যাপারে কিভাবে কি হলো। এটা আমাদের মিউজিক ডিরেক্টর অমিত চ্যাটার্জি সম্পর্কে আমরা কিছু শুনেছিলাম। তখন কোনো একদিন আমি আর আমার ডিরেক্টর মনেট আমরা দুজনে ওনার বাড়িতে গেলাম, কথাবার্তা হলো। সেটা 1 বছর আগে, মানে উনি কাজ শুরু করার বা আমরা পোস্ট প্রোডাকশন শেষ করার পরে ওনার বাড়িতে গেছি দ্বিতীয়বার, কিন্তু তার 1 বছর আগেই আমরা কথা বলেছিলাম। তখন উনি কয়েকটা কাজের নমুনা উনি দেখিয়েছিলেন। কার ভাতের হোটেল এরকম একটা ছিল, ওটাতে অনেকগুলি গান সে শুনিয়েছিল আমাকে। তো সেখানেও কিছু ইয়ে ছিল যে ওই মহিলা রিফিউজি ছিলেন, এখানে এসে কোনো একটা হোটেল করেছেন, ইন্দুবালার ভাতের হোটেল। তো ওটার গানগুলি সব অমিতেরই করা। তো দেখে আমরাও ইমপ্রেসড হলাম যে হ্যাঁ ঠিক আছে। এখন অমিতকে গল্পটা বলা হলো, শোনানো হলো, শুনলেন উনি। তারপর স্ক্রিপ্টের কপি আমরা দিলাম ওকে, শুনেও বললো যে আমি এই ছবিটার আমি কাজ করব, আমি গান দেব। সে নিজে তার জীবনেও সেই তার ঠাকুরদা কি বাবার কাছ থেকে সে শুনেছে এই ধরনের কাহিনী, সেই কাহিনীটা ওর মনে লেগেছে। তাই সে আমার সময় নিয়েছে অনেকটা বেশি, 4-4টা 5টা গান বের করতে, কিন্তু সে দরদ দিয়ে নিজের গানগুলি করেছে। রিতম সেই গানগুলির লিরিক্স দিয়েছেন, কি করে কোন মিউজিকটা সেখানে দেওয়া যেতে পারে সেগুলি খুব ভেবেছেন। আমরাও চেষ্টা করেছিলাম ত্রিপুরা থেকে অন্তত কোনো না কোনোভাবে, যেহেতু আমার বইটা দুটো ভাষাতেই রয়েছে, ককবরক এবং বাংলা, সেখানে আমরা চাইছিলাম যে একটা ককবরক গান
সেখানে ঢুকানোর কোনো সুবিধা আছে কিনা। তো দুর্ভাগ্য যে যারা এখানে গান গায়, গায়িকা বা গায়ক, তাদের সকলের সঙ্গেই আমরা যোগাযোগ করেছি। এমন শেষ দিকে ওরা ফোন ধরাই বন্ধ করে দিল, যে আমরা এইভাবে অভ্যস্ত না, বা কলকাতা ডিরেক্টরের ডিরেকশনে গান গাওয়ার মতো ওরা সাহস পাচ্ছিল না। ফলে আমরা নিরুপায় হয়ে সম্পূর্ণটা বাংলা গানগুলি করতে হলো। ইচ্ছা থাকা সত্ত্বেও ককবরকে কোনো গান দিতে পারিনি। কিন্তু কিছু ইনস্ট্রুমেন্ট আমরা, ট্রাইবাল ইনস্ট্রুমেন্ট কোনো গানের মধ্যে রয়েছে, সেটা আপনারা গানটা ভালো করে শুনলেই বুঝতে পারবেন যে কোনো ইনস্ট্রুমেন্ট বেজে চলছে, সেটা সবটাই ট্রাইবাল ইনস্ট্রুমেন্ট। এবং সেটা কুমারঘাট থেকেই আমাদের সেই বাদ্যযন্ত্রের ট্র্যাক আমরা নিয়েছি। তাই গান যখন প্রকাশ হলো, সেগুলি তো 4টা গান তো আমার ছবিতে রয়েছে, পার্ট করে সবটা গান তো দেওয়া যাচ্ছে না ছবিতে। যারা গান শুনতে ইচ্ছুক, আপনারা ইউটিউবে বা আমাদের পরবাসীর যেটা রয়েছে, আমাদের ফেসবুক রয়েছে পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন, সেখানে গেলেও পাওয়া যাবে। প্রাইম মিউজিকের ওখানে পাওয়া যাবে, কারণ আমাদের গানগুলি প্রাইম মিউজিক নিয়ে নিয়েছে, ওদের কন্ট্রোলে এগুলি চলছে এখন। তো ওখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। তো সব 4টা, আরও একটা গান যেটা আমার প্রমোশনাল গান, মা জননী বলে, এটা বন্দে মাতরম দিয়ে শুরু হয়েছে। জানি না সেই গানটা আপনারা শুনেছেন কিনা। সে অদ্ভুত গান সেটা। সেই গানটা শুনলেও আপনারা বুঝতে পারবেন যেখানে দেশ ভাগ্ন, দেশপ্রেমের কতটা আবেগ এর মধ্যে জড়িয়ে আছে ওই গানটার মধ্যে। তাতে তার গানটা এবং ভিডিও সহ আপনারা সেই গানটা দেখুন, তাতেও বুঝতে পারবেন পরবাসী কোথা থেকে তার উৎপত্তি। আমি জানি না পারমিতার আর কিছু প্রশ্ন আছে কিনা, জানতে চাইলে নিশ্চয়ই আমরা বলবো। আসলে প্রশ্ন কি, আসলে যতটুকু শুনছি মনে হচ্ছে আরো শুনি। স্যার কিছু বলতে চাইছিলেন? আমি যেটা বলতে চাইছি যে আমাদের অ্যাকচুয়ালি শেখানো হতো যে ডিওপি পেইন দ্য ডিরেক্টরস ড্রিম, ডিরেক্টরস ভিশন। এখানে কি হয়ে গেছে কি, ডিরেক্টর, ডিওপি, মিউজিক ডিরেক্টর বা এডিটর বা আরও যারা ভিএফএক্স আর্টিস্ট, উই অল ওয়াজ a team, and we was trying to paint the writers or the producer's vision, because here the writer is the producer and producer is the writer. সেটা একটা বলবো। সবাই বলছে, আমি বলছি, যেমন অনেকে বলছে যে আরে ডিওপি তো মানে ভিশন পেইন্ট করেছে। আমি ডিওপি আমার ভিশন পেইন্ট করেনি, আমরা ওভারঅল সবার ভিশন, সবাই মিলে অ্যাজ এ টিম, আমি প্রডিউসার বা মানে প্রডিউসার বলবো না, রাইটারের ভিশনটা পেইন্ট করেছি। যেই রাইটার এই বাস্তব এই স্টোরিটার সাথে কানেক্টেড, বা উনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন, উনি নিজে মাইগ্রেট করেছেন। সেটা কি হয়ে গেছে, সেটা আমরা তো, উনি বলছিলাম নবীন, আমরা অবভিয়াসলি আমরা কলকাতার বাজারে বা কলকাতার মার্কেটে, বাজার বলবো সরি, কলকাতার মার্কেটে আমরা বলবো, নতুন বলবো। কিন্তু যেটা হয়েছে দেখলাম কি, যারা মানে আমাদের সাথে কাজ করেছে, কিছু না কিছু কোথাও না কোথাও কিছু একটা বলেছে এই ফিল্মটা নিয়ে, যেমন ওয়ার্কিং প্রোগ্রেস। জানো তো, আমার দিদা যেন এরকম এসেছিল, আমাকে নিয়ে বসে তখন আমি থাকতাম, স্টুডিওতে যেতাম, কেউ না কেউ, মানে আমরা তো বেসিক্যালি সাউথ কলকাতায় কাজটা হয়েছে, সাউথ কলকাতার ম্যাক্সিমাম লোক তো মাইগ্রেশনে করে এসছে, মানে ওদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন এসছে, কোথাও না কোথাও গল্পটা বসে করতো। সেটা কিন্তু একটা বড় একটা আমাদের একটা মানে অ্যাডিশন, যে এই কাজটা ওইভাবে ওরা অবভিয়াসলি একটা মনিটারি একটা যোগ তো ছিলই, বাট ইমোশনটা কিন্তু ছিল। কিছু লোক প্রকাশ করতে পেরেছে, কিছু লোক প্রকাশ করতে পারেনি, বাট এটা আমার কাছে একটা, আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট, বিশাল একটা প্লাস পয়েন্ট। আর সত্যি এরকম মানে এই অর্থেও বলতে গেলে সিনেমাটা তো কনসেপচুয়াল দিক থেকে ওয়ান অফ এ কাইন্ড মুভি, যেটা এভরি উইকেন্ড আমরা দেখি না এরকম একটা মুভি, নট জাস্ট অ্যানাদার মুভি, এটার ইম্প্যাক্টটাই আলাদা। এবং মেকিং এরও যে গল্পগুলি শুনছি, যে মানে ছবিতে যে ঐক্য, যে মানে মনের মিল বা মৈত্রী বন্ধন, আমি কেন স্পেসিফিক্যালি মৈত্রী আর বন্ধন শব্দ দুটো ইউজ করছি সেটা সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ওই মৈত্রী বন্ধনটা অ্যাকচুয়ালি রিয়েলিটিতেও একটা কথা আছে না, যে ওই আর্ট আর লাইফ নিয়ে, যে লাইফ মিমিক্স আর্ট, কোথাও একটা যেন সেরকমই হয়ে গেছে বলে মনে হচ্ছে। এবার আরেকটা আমার প্রশ্ন আছে, সিনেমাটিতে বিশেষ করে একটা জায়গাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর উল্লেখ ছিল, সেই চিঠিটা যে উনি লিখেছিলেন নিমাই মাস্টার। তো ওইটার প্রেক্ষাপটটা একটু জানতে চাইবো, কোন টাইম ফ্রেমে বা কি ভেবে ওই জিনিসটা এসেছে।
এটা 47-এর স্বাধীনতার আগেই নেতাজি সুভাষচন্দ্র একবার কুমিল্লায় আসবেন বলে জানিয়েছেন। তখন নিমাই মাস্টার যুবক, তখনও তিনি মাস্টার হননি। যেহেতু নিমাই মাস্টার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, সহযোগিতা করতেন আন্দোলনকারীদের, নেতাজির আসার ডাক পড়েছে তার নেতার কাছ থেকে, সেই দিন আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং নেতাজি আসছেন, তাই আমরা প্রত্যেকের জন্য আমরা আমাদের মতো করে তৈরি হয়ে থাকি, যে কোনো বাধার সম্মুখীন হতে যেন আমরা প্রস্তুত থাকি। তাই সেখানে ওই নির্দেশও ছিল তাদের নেতার, যে প্রয়োজনে যদি প্রাণ যায় সে প্রাণ দিতেও আমরা প্রস্তুত থাকব। এর মধ্যে একজন নিমাই মাস্টার নিজেও ছিলেন সেই দলের মধ্যে। তাই তার আবেগ, তার সেই যন্ত্রণা আরো বেড়ে যায় দেশভাগের পরে, যখন সে শেষ সময়টায় সবকিছু হারিয়ে দেশভাগের পরেও এদেশে এসে এখানকার আশ্রয় নিয়ে আবার এখানে বিদ্বেষ, আবার সেখানে অবিশ্বাস, আবার সেখানে ছেলেকে হারানো, স্ত্রীকে হারানো, রাস্তায় মেয়েকে হারিয়ে আসা, সে হারাতে হারাতে যখন সে অন্য ঠিকানায়, মানে অনির্দিষ্ট ঠিকানায় ছুটলেন, তখন তার বৌমা, ছেলের স্ত্রী আর শিশু নাতিকে নিয়ে অনির্দিষ্ট ঠিকানায় চলছিলেন। এই যে পিরিয়ডটা, সেটা ধরা যেতে পারে 47-এর কিছু অংশ নিয়ে। তারপর 60-এর দশকে উনি দেশ ছেড়ে এই দেশে আসেন। আর পরবর্তীকালে আমরা দেখেছি স্বাধীনতার আন্দোলন, বাংলাদেশের 71-এর আন্দোলন, তারপরে দেখেছি আমরা 80-র দাঙ্গা। সেটাকে দেখে দেখে আমরা শেষটা যখন আর রইতে পারলো না, তখনই শেষ ঠিকানায় চললেন। এটা ধরা যেতে পারে 90-এর দশক পর্যন্ত। তা 47 থেকে 90-এর দশক পর্যন্ত আমরা এই পিরিয়ডটাকে ধরেছি, সেইভাবেই আমরা কাজ করেছি। ভীষণ সুন্দর এবং যথেষ্ট সাবলীলভাবে পর্দায় সেটা ফুটে উঠেছে। আমি সেদিন ফেসবুকে লিখছিলাম যে বেসিক্যালি একটা টাইম ট্রাভেলিং এর মতো ব্যাপার সিনেমাটা দেখা, পিরিয়ড ড্রামা যেটাকে বলে, একটা অন্য পিরিয়ডে অন্য সময় আমরা চলে গেছিলাম। তো ওই সময়ের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছিলাম। মায়ের কাছে গল্প শুনতাম এ ধরনের, কুপিবাতি কুপিবাতি আমিও দেখেছি ছোটবেলা। কিছু কিছু জিনিস ছিল, যেমন হাতের ডেকচিগুলিকে ঝুলিয়ে রাখার জন্য বাঁশ বেতের তৈরি। এখন এগুলি সচরাচর দেখা যায় না। হ্যাঁ, শিক্ষা। তো এইগুলির গল্প শুনেছি, দেখিনি বা দেখা যায় না। তো সেখানে আমি জানি না, হয়তো দেখা যেতে পারে, আমি অ্যাটলিস্ট দেখিনি রিসেন্টলি। সেগুলি আপনারা কিভাবে সবকিছু, মানে সেই যে সেই সময়টা ফুটিয়ে তোলা, সেটা নিয়ে কিছু যদি বলেন। তো আমি আগে বলছিলাম যে আমরা অনেকটা চ্যালেঞ্জ ফেস করেছি। এই যে প্রপসগুলি পাওয়াটা একটা চ্যালেঞ্জ। কেন বলছি, ত্রিপুরার মধ্যে কখনো এইভাবে শ্যুট হয়নি, আর ওখানে কোনো কেউ প্রপস কালেক্ট করে রাখবে। স্টোর থাকে, মানে মেট্রোপলিটন সিটি যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, সেখানে প্রপস, কস্টিউম স্টোর থাকে। তো আমাদের মোস্ট অফ দ্য কস্টিউম এসছে কলকাতা থেকে। এখন যেখানকার যে ট্রাইবাল কস্টিউম আমরা এখান থেকে জোগাড় করেছি, সেটা আরেকটা পয়েন্ট আমি বলছি, ওটা প্রপসটা আগে সেরে নিচ্ছি। সেটা হচ্ছে, আমরা যখনই গেলাম, মানে রেকিতে গেছি আমরা, তখনই আমাদের কো প্রডিউসার সুরাদি তো সময় বলতো, মনে ওটা কিন্তু ওই সময় ছিল, ওটা কিন্তু ওই সময় ছিল। আমরা ওইভাবে লোকেট করে রাখতাম, মার্ক করে রাখতাম। কিছুটা আমরা ওখান থেকে কালেক্ট করতে পেরেছি। উনি হয়তো এটাই জিনিস দেখেছেন কোথাও, এইভাবে উনি কালেক্ট করেছেন। এইভাবে আমরা ওই বাঙালি প্রপসগুলি এইভাবে কালেক্ট করতে পেরেছি। যেটা আমাদের এই টিপরাসা প্রপস বলবো, সেটার জন্য আমাদের অজয় বলেছিল, মানে আমাদের যে খাসরাং হয়েছে অজয়, সে অ্যাকচুয়ালি শুটিংয়ের আগের থেকেই, মানে কি একটা নাম আছে রসিয়াবাড়ি, ওখান থেকে ও প্রপস নিয়ে এসছে। এই প্রপস মানে এরকমভাবে প্রপস নিয়ে এসছে যে মাছ ধরার থেকে শুরু করে ত্রিপুরাসা যত রকম প্রপস, এগুলি হয় না, এগুলি ওদের কাছে এখন একটা মিউজিয়াম আর্টে পরিণত হয়েছে। ওই জিনিসগুলি কালেক্ট করে নিয়ে এসছে। আমি বলবো এখন ত্রিপুরাসা কাপড়ের কথা, ও এমন এমন কিছু কাপড় নিয়ে এসে যার মধ্যে হালকা সোনা দিয়ে ইয়ে করা, ওটা ওখানেই ব্যাগের মধ্যে রাখতাম বা আমাদের কাছে থাকতো। এইভাবে আমরা এটাকে সেটেল করতে পেরেছি। তো এটার জন্য বলবো যে আমাদের কো প্রডিউসার সুরাদি এই লোকাল যে প্রপসগুলি কালেক্ট করার ক্ষেত্রে অনেকটাই আমাদের মানে সাহায্য করে। এটা খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার, মানে সেই টাইম ফ্রেমটাকে ম্যাচ করা, যেখানে আমাদের ফিল্ম, যেখানে এখানে স্টোর নেই, সেটার ভয়ানক চ্যালেঞ্জ ওটা।
মানে এখনো বলবো যে আমরা ভাবি যে আমরা কিভাবে কালেক্ট করতে পেরেছি। আর সেই সময়টাতে তো বোধহয় যখন শুটিং হচ্ছিল তখন তো বোধহয় একটু প্রাকৃতিক দুর্যোগ চলছিল, কালবৈশাখী টৈশাখী চলছিল না এরকম না না, কিছু ওটা একটা। তার আগে, ওটা আমরা আচ্ছা। মার্চ। শুরু করেছিল মোটামুটি ওই 20 ফেব্রুয়ারি থেকে। আমাদের মোটামুটি 6, 7, 8-এর মধ্যে শুট শেষ হয়ে wrap up গেছিল। হয়ে গেছিল। একদিন ঝড় হয়েছে, হ্যাঁ, একদিন ঝড় হয়েছিল। আচ্ছা। এটা এই এক রাতেই সেটা হয়েছিল ঝড়ে। টিলিয়া ওইখানে বুজ্জাপাড়া যেই গ্রামটাতে আমরা শুটিং করছিলাম, সব টেম্পোরারি টেন্ট করতে হয়েছে, শন ক্ষেত কেটে জঙ্গল কেটে সেখানে আমরা ক্যাম্প করেছি, পুরো টেন্ট বসিয়েছি, উপরে শামিয়ানা লাগিয়ে ছাদ ফাদ দিয়ে আমরা করেছি পলিথিন দিয়ে। রান্নার জায়গা আলাদা, খাওয়ার জায়গা আলাদা, টেম্পোরারি টয়লেট। আগরতলা থেকে সব ওই ফ্যান কিনে নিয়ে, কারো কমোড লাগে কি কারো ইন্ডিয়ান লাগে, সেই মতো করে আমরা 6টা টয়লেট বানিয়েছি। টোটালি একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট সেখানে করা হয়েছে। দুর্ভাগ্যবশত একদিন রাতে এমন বৃষ্টি আর ঝড় হয়েছে যে আমরা যেসব কাজ করেছিলাম, রান্নাঘরের ছাদ থেকে শুরু করে খাবার টেবিলের সব জায়গার ছাদগুলো উড়ে গেছে। কোনো উপায় নেই, সকালবেলা কি করব, কোথায় রান্না হবে। তারপরে সেই এক পাশেই আরেকটা বাড়িতে উঠোনটা খালি ছিল। ওরা এতটাই কোঅপারেটিভ ছিলেন ওখানকার আদিবাসীরা যে ওরা ওই উঠোনে বললো যে আমাদের ঘরে রান্না করো, আমরা সব ব্যবস্থা করছি। তো ঘরে গিয়ে একটা রান্নাঘরের একচালা ঘরের মধ্যে সেই রান্নার ব্যবস্থা করা হলো। না বেশি রান্না করা যাবে না, খিচুড়ি রান্না হোক বাহ। আর ডিম ভাজি। হ্যাঁ, তো খিচুড়ি রান্না আর ডিম ভাজি দিয়েই আমরা সেদিন দুপুরে সকলকে কোনো রকমে খাইয়ে দিলাম। দেরিতে হলো, সেদিন আমরা শুটিং করতে পারিনি, বিকেলের দিকে শুটিং আবার শুরু হলো। তো এটা আমাদের একটা বাধার সৃষ্টি হয়েছিল, কিন্তু অসুবিধা করে রাখতে পারেনি। ভগবানের আশীর্বাদে আমরা সব মানে মজা করেই আবার সেই কাজটা শুরু হলো। তাতে আমাদের কিছুটা সময়ের ক্ষতি হয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু সেই সাথে একটা অত্যন্ত স্মরণীয় স্মৃতি হয়ে রয়ে গেছে, এটাও একটা। সবকিছুরই যদি আমরা ব্রাইট সাইডটা দেখি, সেটাও একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। সত্যি মানে শুনতে শুনতে ওই সময়টাতে আবার ফিরে যাওয়া যায়। 2019-এর আগে থেকে সেই কনসেপ্ট এবং আজকে 2026-এ দাঁড়িয়ে সিনেমাটি আমাদের কাছে এসে পৌঁছেছে এবং এত এত ভালোবাসা পাচ্ছে। কি পশ্চিমবঙ্গ, কি ত্রিপুরা, কি আন্তর্জাতিক লেভেলের, যেটা আমরা শুনলাম বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে বহুলভাবে প্রশংসিত হচ্ছে। এবং আমিও দেখছিলাম, ফলো করছিলাম সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকবার একটা পোস্ট সামনে আসছে আর ভীষণ একটা গর্ববোধ হচ্ছে ত্রিপুরার শিল্পের পালকে, ত্রিপুরার সংস্কৃতি সাহিত্যের, যেটা কারণ সাহিত্য থেকেই তো উনি বারবার বলছিলেন, স্যার বারবার বই শব্দটা বলছিলেন, লেখা বই। তো ওই যে শিল্প সংস্কৃতি সাহিত্যর যে বলয়টা, সেই বলয়ের বলবো যে অ্যানাদার ফিদার অন দ্য ক্রাউন এই আমাদের পরবাসী। আমাদের বলে নিচ্ছি স্ব অধিকারে, কারণ হ্যাঁ এটা আপনাদের সিনেমা, কিন্তু এখন এটা আমাদের হয়ে গেছে। আমরা যারা এই পরবাসী দেখেছি, আমরা এতভাবে কানেক্ট করে নিয়েছি। এবারে আমাদের সিনেমাটাকে আরো ভালোবাসা দিতে আপনারা সবাই চলে আসুন। যারা একবার দেখেছেন আবার আসুন, যারা এখনো দেখেননি সপরিবারে আসুন। 8 থেকে 80 সবাইকে নিয়ে আসুন। যেমনটা বলছিলাম, আগরতলা, খোয়াই, ধর্মনগর, রূপসীতে চলছে আগরতলা বলাকাতে, এবং নন্দনে দুপুর 1:30টার স্পেশাল শো। রবিবারে আছে স্পেশাল স্ক্রিনিং, আপনারা দেখা করতে পারবেন সিনেমার কলাকুশলীদের সাথে। এবারে আমরা যখন এখানে বসে এই আলোচনাটা করছি, ভেতরে সিনেমা চলছে, একটু পরে সিনেমাটা শেষ হয়ে যাবে, তারপর আমরা আবার শুনবো দর্শকদের কথা। এবং সেখান থেকে আমি বলবো যে যেহেতু সময় সীমিত, আমাদেরকে এখন ইতি টানতেই হবে। কিন্তু এটা এমন একটা টপিক আর এমন একটা আলোচনা, সারা রাত্রে বসিয়ে রাখলেও কথা বলতে থাকবো, কথা মানে প্রশ্নের আর আমার শেষ হবে না। তো আজকে এতটুকুই থাকুক, বাকিটা এখন আপনাদের হাতে। আপনাদের সিনেমাকে আপনারাই ভালোবেসে আপন করে নিন, আপনারা নিচ্ছেন, আরো ছড়িয়ে দিন। সিনেমা দীর্ঘজীবী হোক, এটাই শেষ কথা। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ।